আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। আজকের বাছাই করা সেরা সংবাদগুলির শিরোনামগুলি দেখে নেব শুরুতেই এক নজরে, তারপরে যাব বিস্তারিত খবরে। কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন হলেন বাংলাদেশের সাংসদ। অপরদিকে তৃণমূল জমানায় 2010 সালের পর থেকে রাজ্য জুড়ে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল, অবৈধ ঘোষণা হাইকোর্টের। আমার জন্ম বায়োলজিক্যাল নয়, নিজেকে ঈশ্বরের দূত দাবি করলেন নরেন্দ্র মোদী, পাল্টা কংগ্রেসের। অপরদিকে জোরপূর্বক ভোটের ডিউটি, ফেসবুক লাইভে এসে নিজের হাত কাটলেন রাজ্য পুলিশের মহিলা সাব ইন্সপেক্টর। অপরদিকে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নির্দেশে শুভেন্দু অধিকারীর বাড়িতে হানা পুলিশের, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর। অপরদিকে যত অত্যাচার করবেন শুভেন্দু অধিকারীর ওপর, বিজেপি তাকে, শুভেন্দু অধিকারীকে তত বড় নেতা বানাবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অপরদিকে অনেক সহ্য করেছি, আর নয় হিরণের বিরুদ্ধে, বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী দেব। 1 জুন থেকে আসছে বিরাট বড় নিয়মে বদল, ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিরাট বড় নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার। চালু হচ্ছে নতুন নিয়ম 1 জুন থেকে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের জন্য, জুড়ে থাকুন শেষ পর্যন্ত। চ্যানেলটিকে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খবরগুলো নিয়মিত দেখবার জন্য। লাইক করে দেবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানাবেন আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে। 2010 সালের পর থেকে তৃণমূল জমানায় বাংলা জুড়ে যত ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে, সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল এক লপ্তে। বুধবার হাইকোর্ট জানিয়েছে 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট পুরোপুরি অবৈধ। ওই সার্টিফিকেট ব্যবহার করে যারা ইতিমধ্যে চাকুরি পেয়েছেন সেক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, তবে বাতিল হওয়া শংসাপত্র বা সার্টিফিকেট আর কোনো চাকুরি কিংবা অন্যান্য কাজে ব্যবহার করা যাবে না। এই সমস্ত সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল, অবৈধ হয়ে গেল, অবৈধ ঘোষণা হাইকোর্টের। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজা শেখর বান্থার ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে জানায় 2010 সালের আগে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট পুরোপুরি বৈধ, তবে 2010 সালের পর তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেট যথাযথ আইন মেনে তৈরি হয়নি রাজ্যে। বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে নতুন করে ওবিসিদের তালিকা তৈরি করতে হবে, বিধানসভায় সেই তালিকা পেশ করতে হবে, বিধানসভা অনুমোদন দেওয়ার পর ওবিসি বলে গণ্য করা হবে। অর্থাৎ তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বা সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় মানতে নারাজ মমতা ব্যানার্জি। তার একটাই কথা, ওবিসি সংরক্ষণ চলছে এবং চলবে, এভাবে কোনো সার্টিফিকেট শংসাপত্র বাতিল করে দেওয়া যায় না। এই রায়কে বিজেপির রায় বলে কটাক্ষ করতেও ছাড়েনি মমতা ব্যানার্জি। প্রসঙ্গত 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। বুধবার কলকাতা হাইকোর্ট 2010 সালের পর থেকে পাওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হচ্ছে তৃণমূল জমানায় তৈরি করা, ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের ওপরেই। মমতা ব্যানার্জির দাবি, এই রায়ের মাধ্যমে মুসলিমদের সংরক্ষণ বাতিল করবার কৌশল নিয়েছে বিজেপি। কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন হলেন বাংলাদেশের সাংসদ। ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত 8 দিন ধরে বহু খোঁজ করার পর তার কোনো সন্ধান মিলছিল না। অবশেষে তাকে খুঁজতে ময়দানে নামে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ। ভারতের সঙ্গে যোগাযোগ করে তারা। বুধবার সকালে সামনে এলো মৃত্যুর ভয়াবহ ঘটনা। আজিম বাংলাদেশের আওয়ামী লীগের 3 বারের সাংসদ। কলকাতায় এসে কিভাবে মৃত্যু হলো তার, গভীর হচ্ছে রহস্য। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশের সাংসদের মৃত্যুর তদন্তে নেমে উঠে আসছে খুনের তত্ত্ব। গত 12ই মে স্নায়ুরোগ বিশেষজ্ঞ দেখাতে কলকাতায় এসেছিলেন এই সাংসদ। 3 জন সঙ্গীকে নিয়ে এক অফিসারের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি। বরানগর এলাকার সেতুতে যে বন্ধুর বাড়িতে এই সাংসদ এসে প্রথমে উঠেছিলেন তার নাম গোপাল বিশ্বাস। 13ই মে দুপুর 1:40 গোপালের বাড়ি থেকে বেরিয়ে একটি ভাড়া করা গাড়িতে ওঠেন সাংসদ আজিম। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 14ই মে থেকে তার ফোন সুইচ অফ বা বন্ধ হয়েছিল। পুলিশ সূত্রে খবর, শেষবার তার মোবাইল টাওয়ারের লোকেশন ছিল উত্তরপ্রদেশ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে বাংলাদেশের 3 নাগরিককে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে হানা দিল পুলিশ। মমতা এবং ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশেই এই কাজ বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। ভাড়া বাড়িতে পুলিশি হানার কথা ফোন করে অমিত শাহকে জানালেন শুভেন্দু অধিকারী। কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশি হানার ঘটনার কথা এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে
জানালেন শুভেন্দু অধিকারী। তিনি এদিন জানিয়েছেন, বিবরণ দিয়েছি গোটা ঘটনার অমিত শাহকে। পাশাপাশি পুলিশি হানার ঘটনায় বুধবার কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছেন নন্দীগ্রামের বিধায়ক। হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এর শেষ দেখে ছাড়ব আমি। প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযোগ, 70 থেকে 80 জন পুলিশকর্মী বাড়ি ঘিরে ফেলেছিলেন। পুলিশের দাবি তারা এক দুষ্কৃতীর খোঁজে সেখানে গিয়েছিল। যদিও পুলিশের দাবি উড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ওই হামলা হয়েছে আমার বাড়িতে। বাড়ির লোকের উপস্থিতি ছাড়া কিভাবে অভিযান হতে পারে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। যদি দুটো ভাঙা বন্দুক বা জাল নোট বা মাদক রেখে যেত, তার দায়িত্ব কে নেবে? অভিযোগ শুভেন্দু অধিকারীর। অপরদিকে শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশি হানা নিয়ে এবার হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যত অত্যাচার করবেন শুভেন্দু অধিকারীর ওপর, বিজেপি শুভেন্দুকে ততই বড় নেতা বানাবে, মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে মঙ্গলবার হানা দেয় পুলিশ। বুধবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে গিয়েছেন তিনি। এবার এই ঘটনার প্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে অমিত শাহ এদিন জানিয়েছেন, আপনার মন্ত্রীর বাড়িতে রেড করে 51 কোটি টাকা নগদ উদ্ধার হয়, আর শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড হলে চারা নাও মেলে না মমতা দিদি। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অমিত শাহ আরও বলেন, শুভেন্দুর ওপর যত অত্যাচার করবেন আপনারা, বিজেপি ততই তাকে বড় মাপের নেতা বানাবে। জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে ভোটের ডিউটি। ফেসবুক লাইভে এসে চরম কান্নাকাটি, হাত কাটলেন রাজ্য মহিলা পুলিশ সাব ইন্সপেক্টর। বারবার অনুরোধটাই সার, তা সত্ত্বেও দেওয়া হয়েছে ভোটের ডিউটি। ফেসবুক লাইভে এসে তাই কাঁদতে কাঁদতে নিজের হাত কাটলেন বীরভূম জেলা পুলিশের মহিলা পুলিশ সাব ইন্সপেক্টর। ঘটনায় রীতিমতো ছড়িয়েছে চাঞ্চল্য। ছবিলা খাতুন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সিউড়িতে পোস্টিং, বাঁকুড়ার ইন্দাসে ভোটের ডিউটি দেওয়া হয়েছিল তাকে। তার মায়ের শারীরিক অবস্থা ভালো নয়, তিনি স্বপ্নপুরী নামে একটি বৃদ্ধাশ্রমও চালান। ওই বৃদ্ধাশ্রমের এক আবাসিক অত্যন্ত অসুস্থ, এমন একাধিক কারণে ভোটের ডিউটি না দেওয়ার অনুরোধ করেছিলেন ওই মহিলা পুলিশ কর্মী। তবে তাতে কোনো লাভ হয়নি, তা সত্ত্বেও বাঁকুড়ায় তাকে ভোটের ডিউটি দেওয়া হয়েছিল। রাজ্য পুলিশের ওই মহিলা সাব ইন্সপেক্টরের অভিযোগ, উচ্চপদস্থ আধিকারিকদের কথা মেনে কাজ না করা এবং স্বামী টাকা দিতে রাজি না হওয়ায় ভোটের ডিউটি দেওয়া হয়েছে তাকে। ফেসবুক লাইভের একেবারে শেষে নিজের হাত কাটতে দেখা যায় ওই মহিলা সাব ইন্সপেক্টরকে। আমার জন্মটা বায়োলজিক্যাল নয়, নিজেকে ঈশ্বরের দূত দাবি করলেন নরেন্দ্র মোদী। পাল্টা কংগ্রেসের। শোনা যায় তিনি নাকি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় কাজ করেন। দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত একই উৎসাহের সঙ্গে কর্তব্য পালন করছেন নরেন্দ্র মোদী। বিশেষ করে ভোটের সময় কখনো সভা, কখনো রোড শো, কখনো সাক্ষাৎকার দেওয়া, কখনো দলীয় নেতাদের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদা ব্যস্ত, অথচ ক্লান্তির চিহ্নমাত্র নেই তার শরীরে। কিভাবে সম্ভব? এ প্রশ্নের উত্তরে চমকপ্রদ দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী দাবি করে জানিয়েছেন, তিনি নিশ্চিত তিনি জৈবিক প্রক্রিয়ায় এই এনার্জি পাননি। পরমেশ্বরের আশীর্বাদ তার এনার্জির উৎস। সম্প্রতি এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেছেন, মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হতো হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে, কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হতে পেরেছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছে। এত শক্তি আমি কোনো জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি দিয়ে তিনি পাঠিয়েছেন পৃথিবীতে। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমি কিছুই নই, আমি ঈশ্বরের তৈরি একটি যন্ত্র মাত্র। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান আর আমি সেই কাজটা করি। আমি ঈশ্বরকে সমর্পিত। প্রধানমন্ত্রীর এই ঈশ্বরের দূত মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ এসেছে বিরোধী শিবির থেকে। কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে দাবি করা হয়েছে, বিজেপি নেতারা সুপরিকল্পিতভাবে প্রচার করে নরেন্দ্র মোদীকে ঈশ্বরের অবতার হিসেবে প্রতিষ্ঠা করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নরেন্দ্র মোদী নিজেও বলছেন তিনি পরমাত্মার দূত। একইভাবে হিটলারের প্রচারযন্ত্র তাকে ঈশ্বরের দূত বলতো। এটাই স্বৈরাচারীদের লক্ষণ। অনেক সহ্য করেছি, আর নয়। এবার টলিউড অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন টলিউড অভিনেতা তৃণমূল প্রার্থী দেব তথা দীপক অধিকারী। ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার মুখোমুখি লড়াই দুই তারকার। একদিকে রয়েছেন বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব, অন্যদিকে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। হাই ভোল্টেজ কেন্দ্রের দিকে শুরু থেকেই নজর রাজনৈতিক মহলের। এর আগেই দেব জানিয়েছিলেন তিনি হিরণের বিরুদ্ধে এফআইআর করতে পারেন। দেবের দাবি ছিল হিরণ পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে, কিন্তু কিছু বললেই হিরণকে গুরুত্ব দেওয়া হয়ে যাবে। দেব আরও জানিয়েছিলেন যেসব অডিও ভিডিও ভাইরাল হচ্ছে তাতে তার গলা চাপিয়ে দেওয়া হচ্ছে।
বুধবার সাংবাদিকদের সামনে দেব বলেন, শেষ 2-3 মাস ধরে হিরণ অনেক কিছু করেছে। আমায় নিয়ে যে ফেক ভিডিও ও বার করেছে তার বিরুদ্ধে এবার আমি এফআইআর করেছি। আমি চাইছিলাম না, কিন্তু ও আমাকে বাধ্য করেছে। স্কুলের ইউনিফর্ম তথা পোশাক পরে যায়নি স্কুলের ছাত্র, ছাত্রের কোমর ভেঙে দিয়ে চরম শাস্তি দাবি প্রধান শিক্ষকের গ্রেপ্তারির। এক ছাত্রকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গ্রেপ্তারির দাবিতে পথ অবরোধ হল মুর্শিদাবাদের ভগবানগোলায়। বুধবার এই নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। অভিযোগ, বেশ কিছুদিন আগে ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর পড়ুয়া আলামিন হক স্কুলে ইউনিফর্ম পরে না যাওয়ায় প্রধান শিক্ষক নাজমুল হক তাকে বেধড়ক মারধর করে। মারধরে নাকি ওই ছাত্রের কোমর ভেঙে যায়। বর্তমানে সংকটজনক অবস্থা তার। এ নিয়ে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে পথে নেমেছেন ভগবানগোলার স্থানীয় বাসিন্দাদের একাংশ। চলছে দেশজুড়ে লোকসভা নির্বাচন, তার মাঝে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিরাট বড় সুখবর। আপনি কি ড্রাইভিং লাইসেন্স করতে চাইছেন? তাহলে আপনার জন্য বিরাট বড় সুখবর। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আর আপনাকে দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না, ছুটতে হবে না। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া এখন অনেকটাই সহজ। লাইসেন্স পাওয়ার জন্য এখন আর আপনাকে পরিবহন দপ্তরের আঞ্চলিক অফিস বা আরটিও অফিসে ছুটতে হবে না। আগামী 1 জুন থেকে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত এই নতুন নিয়ম কার্যকর করছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে আবেদনকারী সরাসরি আরটিও অফিসের পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে ড্রাইভিং পরীক্ষা দিতে পারবেন। সেইখান থেকেই তারা ড্রাইভিং লাইসেন্স পেতে পারবেন। অর্থাৎ যে সমস্ত প্রাইভেট ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষা সেটা দিয়ে ড্রাইভিং লাইসেন্স খুব সহজে নিতে পারবেন। ইতিমধ্যে এই মর্মে সড়ক পরিবহন মন্ত্রক নতুন নির্দেশিকা জারিও করেছে। জানানো হয়েছে আগামী 1 জুন থেকে নয়া নিয়ম গোটা দেশ জুড়ে হচ্ছে চালু। অন্যদিকে এবার শীর্ষ আদালতেও ধাক্কা খেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মিলল না এবারেও জামিন। আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হলেও জামিন পেয়ে ভোটের প্রচার করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে সেই ভাগ্য হলো না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কপালে। বুধবার সুপ্রিম কোর্ট হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ফলে চলতি লোকসভা নির্বাচনে তিনি আর প্রচার করতে পারবেন না। হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছিলেন 31 জানুয়ারি। তার বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা করে তদন্তকারী সংস্থা। রাঁচিতে প্রায় 9 একর জমি কেলেঙ্কারির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। লোডশেডিং করে কারচুপি করে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। 21-এর বদলা নেবই আমরা, চরম হুঙ্কার অভিষেক ব্যানার্জির। 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর প্রচারে গিয়ে 21-এর নির্বাচনের বদলা নেবার হুঁশিয়ারি। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর নাম করে চড়াসড়ি আক্রমণ করলেন তিনি। অভিষেক ব্যানার্জির কথায় নন্দীগ্রামের মাটিতে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী। সাগরেদ নির্বাচন কমিশন লোডশেডিং করে কারচুপি করে বিজেপির প্রার্থীকে জিতিয়েছিল তারা। সংবাদ মাধ্যম দেখিয়েছিল প্রথমে মমতা ব্যানার্জি হয়েছেন জয়ী। হঠাৎ লোডশেডিং করে ভোট এদিক ওদিক করে নন্দীগ্রামের বিধায়ক জিতেছিলেন কারচুপি করে। 2000 ভোটে বিজেপি জিতেছিল। কেউ বলতে পারবেন এরপর আমাদের সরকার পরিষেবার ক্ষেত্রে কোনো বৈষম্য কি করেছে? কেউ বলতে পারবেন? শুভেন্দু অধিকারী একটা গদ্দার। মেদিনীপুরের মানুষ গদ্দার নয়। আপনি মেদিনীপুরের মাটিকে কলুষিত করেছেন। ইডি সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে যোগ দিয়েছেন। মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে আপনার। আপনি প্রমাণ করেছেন আপনি চরম ভীতু। এছাড়াও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে অভিষেক ব্যানার্জি বলেন, বিজেপি যাকে প্রার্থী করেছে সেই ভদ্রলোক মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করছে। যে কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় বৃষ্টিপাত, কোথায় ভারী, কোথায় মাঝারি, কোথায় কালবৈশাখীর সম্ভাবনা, বিস্তারিত জানাবো। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং 3টি জেলায় হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। এছাড়াও আজকে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তার সাথে 2-1টি জায়গায় বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে সামান্য পরিমাণ হালকা বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তার সাথে 2-1টি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা। শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। প্রত্যেকটি জেলাতেই শনিবার থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত তো চলবে, বেশ কয়েকটি জেলায় শনিবার থেকে ভারী বৃষ্টিপাতও শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই প্রবল ঝোড়ো হওয়া, কালবৈশাখী, বজ্রপাতের সম্ভাবনা। শনিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে জারি করেছে আবহাওয়া দপ্তর। আজকের সংবাদগুলি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।